সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আমার ভিডিও দেখেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমার আলোচনাটা একটু ব্যতিক্রমী। সেই ব্যতিক্রমীটা হচ্ছে, হয়তোবা আজকের এই আলোচনাটা অনেকের ভালো লাগবে, আবার অনেকের খুব খারাপ লাগবে, কিন্তু যা সত্য আমি সেটাই আজকে বলার চেষ্টা করব। আপনারা জানেন যে 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তো পালিয়ে গেছে না তাকে পালাতে বাধ্য করা হয়েছে, এই বিষয়টা আসলে এক এক জনের এক একটা মত রয়েছে। যারা আওয়ামী লীগকে পছন্দ করেন তারা মনে করছেন তাকে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাকে জোর করে তাকে বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে। আর যারা আওয়ামী লীগের বিপক্ষে, যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না, তারা মনে করছেন যে আওয়ামী লীগ তুপের মুখে যে ছাত্রদের গণ আন্দোলনের মুখে তারা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আসলে বিষয়টা একটু ভিন্ন রকম। তার কারণ আমরা যখন আমার প্রতিবেশী কেউ যদি ভালো থাকে, তাহলে আমি যদি খারাপ থাকি, আমার যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমি মনে করি যে ওই প্রতিবেশীর প্রতি আমার যে একটা হিংসা বিদ্বেষ, সেটা আমার একটু লাগাটা স্বাভাবিক। কিন্তু শেখ হাসিনার বিষয়টা একটু ভিন্ন রকম। শেখ হাসিনা ফ্যাসিস্ট, এই কথাটা কখনো কখনো মানতে আমরা বাধ্য হই, আবার কখনো কখনো শেখ হাসিনাকে বাংলাদেশের যে উন্নয়নের রূপকার, এটাও কিন্তু আবার কখনো কখনো আমাদের ভাবতে খুব বেশি কষ্ট হয় না। কারণ 1971-এর পরে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসেছেন, দীর্ঘদিন ছিলেন। আব্দুল সাত্তার ছিলেন, তারপর জিয়াউর রহমান ছিলেন, এরশাদ ছিলেন, তারপর আবার খালেদা জিয়া ছিলেন, পরবর্তীতে আবার শেখ হাসিনা ক্ষমতা এসেছে। কিন্তু শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের ইতিহাসে ঢাকার যে তিলোত্তমা নগরী গড়ার একটা সুন্দর একটি পরিকল্পনা, এবং বাংলাদেশের প্রত্যেকটি এলিভেটেড আপনার এক্সপ্রেস রোডগুলো এবং পদ্মা সেতু সহ মেট্রো রেল, এইসব বিষয়গুলো অত্যন্ত আপনার সুন্দর এবং সাবলীল ছিল, এবং এটি বেশ ব্যয়বহুল একটি নির্মাণ, যা শেখ হাসিনা করতে কোনো প্রকার দ্বিধাবোধ করেনি। তিনি অত্যন্ত সাহসের সহিত এই কাজগুলো করেছেন। শুধুমাত্র তার একটি অপরাধ, সেটা হলো সে কারো কথা শুনতে পারেনি, কারো কথা শুনেনি। বিএনপিকে কোণঠাসা করে রেখেছে। আসলে এই বিরোধী দলকে কোণঠাসা করলে যে নিজেই কোণঠাসা হতে হয়, সেটা আওয়ামী লীগের পতনের দ্বারা আমরা বুঝতে পেরেছি, এবং সাধারণ মানুষ তা বুঝতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে অনেক মিডিয়াতে আসছে শেখ হাসিনা দাসীর মতো ভারতে অবস্থান করছেন, আবার কোনো মিডিয়াতে আসছে শেখ হাসিনা রাজকীয়ভাবে রাজার হালে এবং রাজ পরিবারে তিনি আছেন। আসলে আমরা তো শুধুমাত্র আলোচক, আমরা ইন্ডিয়াতে যাইও নি এবং এই বিষয়টা সম্পর্কে জানি না। তবে একটি জিনিস মনে রাখতে হবে যে কোনো দেশের রাজা যদি আপনার কোনো দেশের রাজা কিংবা প্রধানমন্ত্রী যদি কোনো প্রকার কোনো দেশে পালিয়ে যায় রাষ্ট্রের কোনো সমস্যার কারণে, তাহলে অবশ্যই তাকে রাজপরিবারেই রাজার হালেই রাখা হয়। এই বিষয়টা কিন্তু আমরা সবাই জানি। আপনারা জানেন যে শেখ হাসিনা ভারতকে বিভিন্ন সুবিধা দিয়েছে গত 16 বছরে। ভারতের প্রত্যেকটা এমপি মন্ত্রী, এবং যেটাকে আমরা বলি যে এই আভ্যন্তরীণ ব্যাপারগুলো, যেমন ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সব কিছুতেই
এই আওয়ামী লীগের যে একটা অবদান ছিল ভারতকে দেওয়ার জন্য, এই বিষয়টা ভারত এবং বাংলাদেশ সবাই জানে, যার কারণে এই বিষয়গুলো বারবার উঠে আসছে মিডিয়াতে যে ভারতকে বাংলাদেশ সব কিছু দিয়ে সুবিধা দিয়েছিল, ব্যবসা বাণিজ্য। আমরা যদি ভারত থেকে এই বিভিন্ন পণ্য আমদানি না করতাম, হয়তো আমাদের দেশ খুব অল্প কিছু দিনের মধ্যেই একটা এই নিত্য পণ্যের দামটা বেড়ে যেত। কিন্তু এই বিষয়টাও কিন্তু ভারত বাংলাদেশের কাছ থেকে অত্যন্ত সুযোগ বুঝে সুবিধা ভোগ করেছে, একমাত্র কারণ শেখ হাসিনার জন্য। শেখ হাসিনা যতটা ভারতকে দিয়েছে এই মুহূর্তে, ঠিক অতটাই তিনি ভারতের কাছ থেকে সুবিধা ভোগ করছে। 5ই আগস্টে যদি তিনি ভারতে পালিয়ে না যেতেন, তাহলে হয়তো তার জন্য একটা এই আরেকটি 15ই আগস্ট তার জন্য অপেক্ষা করছিল। আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করেছেন হয়তো, যে শেখ হাসিনা যখন ভারতে যান, তখন কিন্তু তাকে ভারতের বিমানই তাকে সাদর অভ্যর্থনা জানিয়েছেন, এবং সেখানে তাকে রাখার জন্য যে ভারতের বিভিন্ন গণমাধ্যমগুলো যেভাবে আলোচনা সমালোচনা করছে, তাদের বিভিন্ন দল মতের যে বিভেদ রয়েছে, সব কিছু উপেক্ষা করে এখন নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ওই দেশে আশ্রয় দিয়েছেন, তার সব কিছু ভোগ করার অধিকার দিয়েছেন। যদিও আমরা জানতাম যে 40 দিন পর্যন্ত একটি দেশের প্রধানমন্ত্রী ওই দেশে অবস্থান করতে পারেন, তার পাসপোর্ট জটিলতা ছিল, ভিসা জটিলতা ছিল, সব কিছু মিলে দেশে একটা ভয়ানক একটা পরিস্থিতি ছিল শেখ হাসিনার। তারপরেও কিন্তু ভারত এই মুহূর্তে শেখ হাসিনাকে একেবারে নির্দ্বিধায় রাষ্ট্রীয় অতিথি আপ্যায়নে এবং একটি দেশের প্রধানমন্ত্রী হিসাবে তাকে যেই সাপোর্ট দিয়েছেন, এই সাপোর্টকে একেবারে সহজভাবে সাধারণভাবে এই ভাবার কোনো কিছুই নেই। তার কারণ একটি দেশের সরকার যদি ইচ্ছে করে আমি আমার দেশে একজন নাগরিককে রাখবো, যত বছর মন চায় অত বছরে রাখতে পারে। যেমন আমরা এই মুহূর্তে রোহিঙ্গা যে প্রত্যাবর্তন, এই রোহিঙ্গাদেরকে কিন্তু নিয়ে আমরা অনেক সমস্যা আছে, তারপরেও কিন্তু আমরা বাধ্য হয়ে প্রায় 14 লক্ষ রোহিঙ্গা আমাদের বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আমরা কিন্তু তাদেরকে ফেলে দিতে পারছি না। হয়তোবা আন্তর্জাতিকভাবে তাদের উপর একটি সাহায্য সহযোগিতা আসে, কিন্তু এই সাহায্য সহযোগিতা এই 14 লক্ষ লোকের জন্য খুবই অপ্রতুল, যার কারণে আমরা এই রোহিঙ্গাদেরকে আমরা যতটা আমাদের জন্য একটি ওজন মনে করছি, শেখ হাসিনাকে কিন্তু আপনার এই নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের যে রাজ্যসভা, তারা কিন্তু যদিও বিভিন্ন আলোচনা সমালোচনায় এই মুহূর্তে শেখ হাসিনা সহ অনেকেই এই ব্যাপারে মত, তারপরেও কিন্তু শেখ হাসিনা খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, এবং ভারতে আশ্রয় থাকা অবস্থায় তার কোনো প্রকার সমস্যা হচ্ছে না। এই বিষয়টা ভারতের গণমাধ্যম সহ যারা আওয়ামী লীগের নেতাকর্মী তারাও বুঝতে পারছে, এবং শুধু বুঝতে পারছেন না, যারা আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করছেন, আসলে এটা ভাবা উচিত, ভাবতেই পারে যে একটি দেশের প্রাইম মিনিস্টার একেবারে তিনি আরেকটি দেশে যে আশ্রয় নিয়েছেন, তার যে খরচাদি ব্যয়বহুল সব কিছু মিলে আপনার একটি দেশের প্রাইম মিনিস্টারকে ওইখানে আপনার থাকা খাওয়া এবং তার প্রটোকল, আপনার যে আইনানুগ যে ব্যবস্থাটা, সব কিছু মিলে ভারত কিন্তু তাদের মধ্যেই অনেকের মধ্যেই তারা একে অপরের সাথে একটা আপনার তর্কে জড়িয়ে যাচ্ছে যে আসলে ডক্টর ইউনূস যদি তাকে অপরাধ ট্রাইব্যুনালে তাকে ডাকা হয়, তাহলে কি ভারত বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে ফেরত দেবে? এখানে দুইটি কথা থাকতে পারে। একটি দেশের যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি ইচ্ছা করে সেটা শেখ হাসিনাকে আনতে পারবে, কিন্তু যদি ভারত সেটা সাদরে দেয়, আর যদি তারা এই ব্যাপারটা নিয়ে একটু আপনার কষাকষি করে,
তাহলে হয়তো বা নাও আনতে পারে এবং তিনি নাও আসতে পারেন। এই সব কিছু মিলে আসলে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে ভারতে আশ্রয় নিয়েছেন, একটি দেশে ভালো না থাকলে তাকে থাকতে দেওয়া হতো না। আর যে কারণে ভারত তাকে আশ্রয় দিয়েছেন সেটা একমাত্র হচ্ছে তার দীর্ঘ বছরের যে বন্ধুত্ব সুলভ আচরণ, বন্ধুত্বের সম্পর্ক। এবং শুধু এটা আজকে শেখ হাসিনাকে নয়, শেখ হাসিনাও এই শেখ মুজিবুর রহমান হত্যার পরপরই কিন্তু ভারতে তিনি আশ্রয় নিয়েছেন। তিনি কিন্তু ভারতে থেকে অভ্যাস এবং অভ্যস্ত, কোনো সমস্যা হলেই তিনি ভারতের আশ্রয় নেন। এই বিষয়টা আমরা যেন জানি, ভারতও জানে যে শেখ হাসিনার কোনো সমস্যা হলে ভারত তাদেরকে আশ্রয় দিবে এবং আশ্রয় দিতে বাধ্য। যার কারণে আমরা এই মুহূর্তে এটাই মনে করতে পারি যে শেখ হাসিনা আসলে কোনো প্রকার সমস্যা নেই, তিনি এই রাজকীয় রাজার হালেই ওই দেশে অবস্থান করছেন। তবে যদি বাংলাদেশ চায় হয়তোবা তাকে এই দেশে এনে বিচারের আওতায় আনা হবে, যেটা সার্জিস আলম বলেছেন গতকালকে একটি এই আলোচনা, যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত, ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা এই নির্বাচনে যাচ্ছি না, নির্বাচন হবে না। এই বিষয়টা অপেক্ষা করছি, আগামী 3-4 মাস পরে বোঝা যাবে যে আসলে নির্বাচন কতটুকু সামনে, কতটা সামনে এগিয়ে আসছে, কিংবা অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন নিয়ে কতটা তালবাহানা, কিংবা সুষ্ঠু স্বাভাবিকভাবে একটি নির্বাচন কবে দিবে, কিভাবে দিবে, কার মাধ্যমে দিবে, সব কিছু মিলে সেটা নির্ভর করবে আগামী হয় 2 থেকে 3 মাস পর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।